রহমানির আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তাহমিনা বেগম, সহকারী অধ্যাপক, হাজারাবাদ ডিগ্রি কলেজ। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর যে ব্যবস্থাপনা জাতীয় সংগঠনের তৃতীয় পত্র, এই ব্যবস্থাপনার নতুন একটি অধ্যায় সংগঠিতকরণ, অধ্যায় নাম্বার ৪, এটা নিয়ে আলোচনা করব। অনেকদিন পর ক্লাসে আসা। কেমন আছো তোমরা? আমি আশা করি তোমরা ভালো আছো, ভালো থাকো, এটাই আমার ইচ্ছা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সার্বিক সুস্থতা দান করেন, আমরা যেন আমাদের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে এসে যেন আমরা ক্লাসে এসে শিক্ষক ছাত্র সকলে মিলে একটি শিক্ষা বান্ধব সময় পার করতে পারি, এই কামনা আমার। তো আমি আজকে তোমাদের যে সংগঠিতকরণ টপিকটা পড়াবো তার আগে কিছু কথা বলে নিচ্ছি। আমরা ব্যবস্থাপনার প্রথম অধ্যায়, সূচনা অধ্যায়, পরিকল্পনা অধ্যায়, ব্যবস্থাপনা নীতিমালা, তারপরে তোমার পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ, এই 3টি অধ্যায়কে যেভাবে আমরা ক্লাসে উপস্থাপন করেছি, আমি আশা করি তোমরা ওই ধারাবাহিকভাবে শ্রেণী কার্যক্রমের জন্য যেভাবে করতে সেগুলো তোমরা পাঠ অভ্যাসগুলো বাড়িতে শেষ করছো। সেই ধারণার উপরে আমি তোমাদের চতুর্থ 4 নম্বর যে অধ্যায় সংগঠিতকরণ, এই চতুর্থ অধ্যায়ে আমি আজকে তোমাদের ক্লাস নিতে এসেছি। তো আমরা তাই শুরু করি আমাদের কার্যক্রম। সংগঠিতকরণ, ইংরেজি যেটা অর্গানাইজিং, এটার অর্থ কি, এটা কোথা থেকে আসছে? আমরা জানি ব্যবস্থাপনা মানেই হলো লক্ষ্যপানে ছুটে চলা অনেক কাজের একটি প্রচেষ্টা মাত্র। তো ওই প্রচেষ্টার 4 নম্বর কাজের নাম সংগঠিতকরণ। আবার বলছি, অনেকগুলো কাজের মাঝে চতুর্থ কাজটির নাম সংগঠিতকরণ। চলো এই কাজটিকে আমরা একটু নানাভাবে as per our syllabus এটাকে আমরা বোঝার চেষ্টা করি। একজন ব্যবস্থাপকের অন্যান্য কাজের মতো সংগঠিতকরণ একটি কাজের নাম। তাহলে সংগঠিতকরণ বা অর্গানাইজিং শব্দটি ইংরেজি একটি শব্দ যার নাম অর্গানিজম। খেয়াল করো, এখানে দেওয়া আছে অর্গানিজম। এই অর্গানিজম শব্দ থেকে আসছে। অর্গানিজম মানে কি? অর্গানাইজিং মানে সংগঠিতকরণ। অর্গানাইজিং হলো 4টি বিশেষ শব্দ, দেখো এখানে লিখে রেখেছি। কার্য বিভাজন ও বিভাগীয়করণ, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িত করো, দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ, পারস্পরিক সম্পর্ক স্থাপন। এটা হলো অর্গানিজম থেকে যে অর্গানাইজিং এর পড়াটা আজকে আমরা পড়ব, তার প্রতিপাদ্য বিষয়। তো এই প্রতিপাদ্য বিষয়ের পিছনে একটু তোমাদেরকে যেতে হচ্ছে এর মৌলিক ধারণার বিশ্লেষণ করার জন্য। এটা হলো এরকম যে অনেকগুলো অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ বা এক বিচ্ছিন্ন কতগুলো এককে নির্দিষ্ট লক্ষ্যে একটি সামগ্রিক চিত্রে তুলে ধরে। আবার বলছি, বিচ্ছিন্নভাবে অনেকগুলো এককে একটি হোল বা সামগ্রিক রূপে প্রকাশ করাই হলো অর্গানাইজিং। আর একটু উদাহরণ দিয়ে বলি, ছোট বাচ্চারা প্লাস্টিকের কতগুলো ছোট ছোট টুকরা, যেগুলোকে আমরা বলি লোগো, এই লোগোগুলো দিয়ে তারা দেখবে কি সুন্দর করে একটার পরে একটা দোড়া দিয়ে এদিক ওদিক করে একটা বাড়ি বানায়,
গাড়ি বানায়, একটা অন্যরকম দোলনা বানায়। দেখো খেয়াল করো, ছোট ছোট প্লাস্টিকের টুকরোগুলোকে তাদের বুদ্ধিমত্তা দিয়ে, কিছু হিন্টস দিয়ে তারা এই সেটগুলোকে সাজিয়ে গুছিয়ে প্রয়োজন অনুযায়ী বাড়ির জন্য যেমন লাগবে ওয়াল, জানালা, দরজা, ওই লোক সেটের মধ্যে আছে ওগুলো ওরা খুঁজে নিয়ে সেট করে সাজিয়ে গুছিয়ে একটা বাড়ি বানাতে পারে। আবার একই এই সেটগুলোকে দিয়ে, উপকরণগুলোকে দিয়ে যদি চায় আমি বাড়ি না একটা গাড়ি বানাবো, বাড়ি আর গাড়ির মধ্যে পার্থক্য অনেক আছে। অবয়ব উপরটা ঠিক থাকলেও দেখবা গাড়িতে আবার চাকা লাগে, ওই সেটের মধ্যে চাকা আছে, চাকা বা হুইলগুলোকে ও জুড়ে দিয়ে গাড়ি বানিয়ে দিল। আবার ওই সেটের মধ্যে দেখবে কখনো কোনো স্ট্যান্ড আছে, এই স্ট্যান্ডগুলোকে সে কোনো না কোনোভাবে আরো কয়েকটা জোড়া দিয়ে একটা দোলনা বানিয়ে দিল। এই যে একটি রূপ তৈরি করতে পারলো, অনেকগুলো ছোট ছোট একককে একটি রূপে আনতে পারাটাই হলো অর্গানাইজিং। বাংলায় বলবো সংগঠিত করণ। ঠিক ওই বাচ্চার খেলনার লোগো সেটের মধ্যেই বলছি, দেখো একটা প্রতিষ্ঠানের প্রধানের কাছে অনেকগুলো উপায়, উপাদান, উপকরণ, আমি আমার কথাটা লিখছি, একজন প্রতিষ্ঠান প্রধানের কাছে অনেকগুলো উপায়, উপাদান, উপকরণ থাকে। একজন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালকের কাছে অনেকগুলো উপায়, উপাদান, উপকরণ বলতে বুঝি শিক্ষক থাকেন, শিক্ষার্থী থাকেন, পরিচালনা পরিষদ থাকেন, কর্মচারীবৃন্দ থাকেন, একটা শিক্ষা ভবন থাকে, একটা শিক্ষা নীতিমালা থাকে। এইভাবে প্রতিষ্ঠান প্রধান এই উপায়, উপাদান, উপকরণগুলোকে চালিয়ে নেয়। চালিয়ে নিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় প্রাইমারি স্কুল, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় হাই স্কুল, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় কলেজ, বিশ্ববিদ্যালয়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান হয় ধর্মীয় প্রতিষ্ঠান। এইভাবে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক বা পরিচালক তিনিও অনেকগুলো উপায়, উপাদান, উপকরণগুলোকে একত্রিত করে তেনার প্রতিষ্ঠান হয় উৎপাদনশীল কারখানা, নতুবা হয় বিক্রয়কারী প্রতিষ্ঠান ইত্যাদি। তাহলে দেখা যাচ্ছে প্রতিষ্ঠান পরিচালনায় কিংবা ব্যবস্থাপনায় জড়িত উপায়, উপাদান, উপকরণ নিশ্চিত আছে। এইগুলোর সাথে মানুষ নামক একটা বড় উপাদান আছে। খেয়াল করুন, মানুষ। আমরা জানি এই উপায়, উপাদান, উপকরণগুলোকে আমরা 6M বলি, মনে আছে তো? ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মানি, মেথড, মার্কেট, আরো অনেক কিছু আমরা জানি। ওই উপায়, উপাদানগুলো, উপকরণগুলোর মধ্যে মানুষ নামক উপকরণকে অন্যান্য উপকরণগুলোর সাথে সাজিয়ে একটি হোল কাজ করার নাম সংগঠিতকরণ। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি আবার বলছি, সংগঠিতকরণ হলো ব্যবস্থাপকের ওই কাজ, যেই কাজ বিভিন্ন উপকরণগুলোকে মানুষ নামক উপকরণের সাথে সম্পৃক্ত করে একটি নির্দিষ্ট কাজ বা লক্ষ্য সম্পন্ন করা হয়। যেমন একটা শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য আর একটা ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য কিন্তু ভিন্ন। অনেকগুলো উপায়, উপাদান, উপকরণ মিল থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্য অর্জনের যে ছবি পাবো আমরা ভিন্ন। যেই ছবি হোক, কথা হলো উপায়, উপকরণগুলোকে মানুষ উপকরণের সাথে যুক্ত করে একটি সম্পর্ক চিত্র করার যে কাজ, সেই কাজটির নাম সংগঠিতকরণ। তাই এখন আমরা এই ছবিতে বলেছি
এতটুকু অংশে খেয়াল করো যে অর্গানিজম হলো, আবার বলছি, অর্গানিজম হলো কার্য বিভাজন ও বিভাগীয়করণ। এটা কেন? আমাদের ব্যবস্থাপনার অধিকাংশ কাজের ধরনই গোড়া থেকে শুরু বিকশিত হয়। ঠিক এখানেও আমি অর্গানিজমকে তুলে ধরার জন্য এইভাবে ব্যবস্থা করেছি। খেয়াল করো, কার্য বিভাজন ও বিভাগীয়করণ। যে কাজগুলোকে বিভাজন করা হলো, বিভাগ করা হলো, যেমন উদাহরণস্বরূপ উৎপাদনমূলক কাজ, বিক্রয়মূলক কাজ, এইভাবে বিভাজিত করা হলো। এগুলোকে বিভাজন করার পর বিভাগ তৈরি করা হলো। করার পর একটা গুরুত্বপূর্ণ কথা দেখো, দায়িত্ব ও কর্তৃত্ব, এগুলোকে সংজ্ঞায়িত করো। তার মানে কি? খেয়াল করো, দায়িত্ব ও কর্তৃত্ব সংজ্ঞায়িত করো। ব্যবস্থাপনায় এই শব্দটার অনেক গুরুত্ব আছে। খেয়াল করো, তোমরা যদি ব্যবস্থাপনা শিখতে চাও, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ কল্ড দায়িত্ব, ইংরেজি বলে রেসপন্সিবিলিটি, আর কর্তৃত্বকে ইংরেজিতে বলে অথরিটি। দুটো প্রায় কাছাকাছি সম্পর্কযুক্ত, কিন্তু দুটির বিশ্লেষণ সম্পূর্ণ আলাদা। দায়িত্ব হলো যা অবশ্যই করতে হবে, না করলে ভুল হবে। তাহলে ওই দায়িত্বটি, দায়যুক্ত কাজটি মধ্যে যখন অধিকার যুক্ত থাকে তার নাম কর্তৃত্ব। দায়িত্ব মানে হলো দায়যুক্ত কাজ, দায়যুক্ত কাজ, দায়যুক্ত কাজের নাম দায়িত্ব। আর কর্তৃত্ব হলো দায়যুক্ত কাজের সাথে অধিকার। খেয়াল করো, অধিকার। যেমন আমার একটা দায়িত্ব তোমাদেরকে পড়ানো, আমি যদি আমার দায়িত্ব পালন না করি তাহলে ভুল হবে। আমি যদি পড়াতে তোমাকে না পারি, তুমি যদি আমার পড়াটা না বুঝেও, there is something wrong somewhere, so it is my responsibility to do my duty, that is দায়িত্ব। তাহলে অথরিটি বা কর্তৃত্ব কি? আমি পড়াতে এসে আমি তোমার উপরে খবরদারি করার অধিকার আমার আছে। তুমি কেন লেট করে আসলে, তুমি কেন পড়া বুঝতেছো না, তোমার কি শরীরে অসুখ, না মনে অসুখ, না পরিবারে অসুখ, হোয়াট ইজ দ্য রিজন? কেন তুমি আমার দায়িত্ব পালনে তোমার কোথায় সমস্যা? দেখলাম যে তুমি বন্ধুর সাথে দাঁড়িয়ে সময় নষ্ট করে আসছো, কিংবা এমনি শুধুই অবহেলা ভারে তুমি ক্লাসে উপস্থিত হও নাই, তাই তোমাকে শাস্তি দেওয়ার দায়িত্ব অধিকার আমার আছে। দ্যাট ইজ কল্ড অথরিটি। যদি এমন হতো যে না, ছাত্রকে শুধু পড়ানোই আপনার দায়িত্ব, ও যদি পড়া না পারে আপনার কোনো সমস্যা নাই, ওরও কোনো সমস্যা নেই, সো দ্যাট ইজ নট ইউর লোক আউট, তাহলে আমার তোমাকে বলবো না, তোমার উপরে আমার অথরিটি নাই। তো এই দায়িত্ব এবং কর্তৃত্বকে সংজ্ঞায়িত করো। রিমেম্বারিং, মনে রাখবে, আমি কিন্তু এই কথাটি নিয়ে অনেক রকম অনুধাবনমূলক প্রশ্ন দেই। আমি এনশিওর করতে চাই আমার ছাত্রছাত্রী দায়িত্ব কর্তৃত্ব শব্দটিকে সংজ্ঞায়িত করেছে, বুঝেছি। তাহলে দেখো, সংগঠিতকরণের প্রথম কাজের পরের বড় কাজটার নাম হলো ওই কাজের, বিভাজিত কাজে যারা জড়িত, যে বা যারা জড়িত তাদের দায়িত্ব কর্তৃত্বকে সংজ্ঞায়িত করো। সংজ্ঞায়িতকরণ মানে ক্লাস, মানে একেবারে নেরেশন দিয়ে দাও, ব্যাখ্যা দিয়ে দাও, বুঝিয়ে দাও এটা আপনার কাজ, এটা আপনি করবেন, এখানে করতে হবে, না করলে এটা হবে। দ্যাট ইজ কল্ড সংজ্ঞায়িতকরণ। এই সংজ্ঞায়িতকরণের পরে এটাকে কি করতে হবে? অর্পণ করতে হবে। আমি জানলাম আমার কাজ তোমাকে যেভাবেই হোক পড়াটা বুঝিয়ে পরীক্ষায় পাশ করানো। এখন তুমি এমনভাবে করছো, পাশ করছো না, তাহলে আমার যে জবাবদিহিতা থেকে যাচ্ছে, তোমারও জবাবদিহিতা থেকে যাচ্ছে। আমি যথাসময় বলবো যে এই ছাত্র দ্বারা পড়াশোনা হবে না, তাহলে কি দাঁড়াচ্ছে? দায়িত্ব কর্তৃত্ব আমার মধ্যে অর্পিত হয়েছে। প্রথমে
সংজ্ঞায়িত হয়েছে, তারপরে আমি ভাগ পেয়েছি, তারপরে পারস্পরিক সম্পর্ক স্থাপন। দেখো, আমি শিক্ষক, ছাত্র ছাড়া হবে না, উৎপাদন বিভাগ ছাড়া বিক্রয় বিভাগের কোনো প্রশ্ন আসে না। উৎপাদন হলেই বিক্রয় হবে, বিক্রয় হলেই আবার উৎপাদন হবে। দ্যাট মিনস পারস্পরিক সম্পর্ক স্থাপন। বিভাজিত পক্ষসমূহের মধ্যে দায়িত্ব কর্তৃত্বকে তুলে ধরতে হবে, তুলে ধরার পর সেটাকে ভাগ অর্পণ করতে হবে যথাযথ অবস্থানে। তারপর ওই তিনটি কাজের সাথে সম্পর্ক জুড়ে দিতে হবে। সেই সম্পর্ক জুড়ে দেওয়ার পর একটি হোল চিত্র আসবে। এটা সামগ্রিক চিত্র পাবা, হোল চিত্র। এটা কি একটি উৎপাদনশীল কারখানা? এটা কি একটা শিক্ষা প্রতিষ্ঠান? এটা কি একটা মার্কেট? কি এটা? এই কাজের মাধ্যমে এটা পাওয়া যাবে। তাহলে পেলাম সংগঠিতকরণ হলো এক একটি এককে, প্রয়োজনীয় এক একটি এককে লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে একটি সামগ্রিক রূপের জন্য যে কাজ, ওটাই সংগঠিতকরণ। তাহলে এই কাজটির কি দরকার আছে, নাকি যার যেমন যেমন ইচ্ছা তেমন কাজ করা যাবে? আমি জানি তোমরা একবার কি বলবে, না এটা তো ব্যবস্থাপনার কথা না। হোক অনেকের কাজ, সামগ্রিক লক্ষ্যে সকলে মিলতে হবে, মিললেই একটি লক্ষ্যে, মৌলিক লক্ষ্যে পৌঁছাতে হবে। তাহলে মৌলিক লক্ষ্যে পৌঁছতে হলে অর্গানাইজিং এর গুরুত্বপূর্ণ কাজটি যথেষ্ট জানার দরকার আছে। নাহলে কি হবে, মনে করো একটা মানুষ, তোমাকে কতগুলো লোকেশন দিয়ে মানুষ বানাতে হলো, তুমি দুটো চোখ এখানে লাগাই দিলে কিংবা হাঁটুতে লাগাই দিলে হলো। তুমি হয়তো বলবো কেন, হাঁটু থেকে তো দেখা যায়, চোখ তো দিছি, কাজ চোখ দিয়েছো তো জায়গা মতো দাও। যদি তুমি মানুষের চিত্র বুঝে থাকো লাইক দিস, তাহলে আমরা ধরে নিচ্ছি অর্গানিজম থেকে যে অর্গানাইজিং এর ধারণাটা আমরা পেলাম, সামষ্টিক কর্মকাণ্ডের একটি সামগ্রিক রূপকে দেওয়ার নাম অর্গানাইজিং। এই সামগ্রিক রূপে দেওয়ার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ কাজ ব্যবস্থাপক করে, কারণ এই অর্গানাইজিং কাজটি সূক্ষ্ম সঠিকভাবে হতে হবে, তার অনেক গুরুত্ব আছে। গুরুত্বের পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি, আমি শিওর তোমরা সহজেই বুঝতে পারবে। যেমন দেখো, গুরুত্বকে আমি এখানে পয়েন্টও করেছি। 1 নম্বর, উদ্দেশ্য অর্জনে সহযোগিতা। খেয়াল করো, সংগঠিতকরণের 1 নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটি অর্গানাইজিং উদ্দেশ্য অর্জনে সহযোগিতা করে। আর ইউ এগ্রি উইথ মি? আই এম শিওর তোমরা যখন বইটা আরো ভালো করে পড়বে দেখবে অবশ্যই উদ্দেশ্য অর্জনের জন্য অর্গানাইজিং অনেক ভূমিকা রাখে। দ্বিতীয়টা দেখো, উপকরণ সমূহের যথাযথ ব্যবহার। একজন টেকনিশিয়ান মেশিন অপারেটিং অনেক ভালো পারে, একজন গ্রাফিক্স ম্যান খুব ভালো করে আঁকতে পারে, একজন শারীরিক সক্ষম ব্যক্তি খুব ম্যানুয়াল কাজগুলো খুব সহজে পারে, একজন ইন্টেলেকচুয়াল ব্যক্তি চিন্তাশীল কাজগুলো খুব ভালো পারে। এই যে ফাইন্ডিংস, এটার যথাযথ ব্যবহার তুমি করো। ইন্টেলেকচুয়াল বা বুদ্ধিদীপ্ত ব্যক্তিকে নিয়ে শারীরিক কাজে যাও না, গ্রাফিক্স ম্যানকে নিয়ে টেকনিশিয়ান বানাও না। দ্যাট ইজ কল যথাযথ ব্যবহার। থার্ডলি, বিশেষীকরণের সহায়তা। খেয়াল করো, একটা প্রতিষ্ঠান কোনো 1 বছর বা এর জন্য হয় না, নির্দিষ্ট একটা বেশ সময় ব্যাপী হয়। তখন বিশেষীকরণ বলতে বোঝায় বিশেষ জ্ঞানসম্পন্ন কাজটি যদি দীর্ঘদিন করে করতে করতে এক্সপার্ট হয়ে যায়, প্রতিষ্ঠানের জন্য ওইরকম এক্সপার্ট কর্মীর খুব দরকার। এটা সংগঠনের দ্বারা সম্ভব। তাই পয়েন্টের নাম
বিশেষীকরণের সহায়তা, সংগঠিতকরণের দ্বারা বিশেষীকরণের সহায়তা পাওয়া যায়। So it is important to understand organizing. Then সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। সমন্বয় ব্যাপারটা এরকম, কোন একটি প্রতিষ্ঠানে 10টা মানুষ যদি কাজ করে 10 রকমের, তাদেরকে নির্দিষ্ট একক লক্ষ্যে পৌঁছাতে হলে সমন্বয় করতে হবে, প্লাস একটু ওদেরকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, হাতের মুঠোয় রাখতে হবে, ধারণার মধ্যে রাখতে হবে। এই কাজটির নাম নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণকে আমরা পরবর্তীতে লাস্ট চ্যাপ্টারে আরো ভালো করে বুঝব। এখন ধরে নিলাম আয়ত্তে রাখা, একত্রে রাখা, আয়ত্তে রাখা। এই কাজটি কার্যকর সংগঠিতকরণের দ্বারা সহজ হয়। সহজ সহজ সমন্বয় ও নিয়ন্ত্রণ। দেন সৃজনশীলতার বিকাশ। খেয়াল করো, টু ক্রিয়েট সামথিং, অর্গানাইজিং জ্ঞানটা তোমাকে অনেক সাহায্য করবে। ম্যানেজমেন্ট ইটসেলফ এ ক্রিয়েটিং কাজ, সৃজনশীল কাজ। অন্য 10টা কাজের গতানুগতিক কাজের নাম ব্যবস্থাপনা না। ব্যবস্থাপনা অলওয়েজ ক্রিয়েট সামথিং। টু ম্যানেজ সামথিং ইজ টু ক্রিয়েট সামথিং। প্রবলেম ক্রিয়েট প্রবলেম। আর ব্যবস্থাপনা কি? এনি কাইন্ড অফ প্রবলেম সলভ করে। এই ক্ষেত্রে এনি সলিউশনে মূলক কাজগুলোর নামই বলতে পারি ক্রিয়েটিভ কাজ। আর সংগঠিতকরণ ইটসেলফ এ ক্রিয়েশন। অনেকগুলো উপায় উপকরণ একটি রূপে নিতে হবে। ইট মাস্ট বি এ ক্রিয়েটিভ ফাংশন। এই ক্রিয়েটিভ ফাংশনটার বিকাশ ঘটে। অর্গানাইজিং এর দ্বারা বোঝা যায় that person, that manager, how much creative. সে কি চোখটাকে হাঁটুতে দিয়ে মানুষ বানালো, নাকি চোখটাকে চোখের জায়গায় দিল আর চোখটাকে একটু ধারালো বানালো? তাহলে আমরা কি পেলাম? কোন ব্যবস্থাপনার কর্মী যদি চায় যে আমি সংগঠিতকরণ কাজটিকে সুপার ফাইন ভাবে করতে চাই, he can। এই সুযোগটাই অর্গানাইজিং আমাকে করে দেয়। দেন কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা। তোমরা জানো, ভালো করে জানো, ম্যানেজার, এ ম্যানেজার ইজ এ লিডার। ওকে, এ ম্যানেজার ইজ এ লিডার। ইউ মাস্ট নো ইট। জেনে নিও হু ইজ লিডার, হু, হোয়াট ইজ লিডারশিপ। নেক্সট টপিক সেগুলোকে আমরা অ্যানালাইসিস করব। নর্মালি এজ ইউজুয়ালি তোমরা কিন্তু জানো লিডার বলতে কি বুঝি। এই লিডারের লিডারশিপ প্রতিষ্ঠা করার জন্য এই অর্গানাইজিং হলো মোক্ষম জায়গা। নিজেকে ক্রিয়েটর বানিয়ে নিজেকে ক্রিয়েটিভ গুণগুলোকে দেখানোর জন্য, লিডারশিপ প্রতিষ্ঠা করার জন্য অর্গানাইজিং একটা সুইটেবল ধারণা দেয়, তোমাকে খুব ভালো হেল্প করে। তারপরে দেখো শৃঙ্খলা প্রতিষ্ঠা। খেয়াল করো, অনেকগুলো উপায়, অনেকগুলো মানুষ, অনেকগুলো উপকরণ, সবগুলোর মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে, ডিসিপ্লিন যদি ব্রেক করে, আলটিমেট গোল কিন্তু সাকসেসফুল হবে না। তাহলে আমরা কি পেলাম? অর্গানাইজিং কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর দ্বারা উদ্দেশ্য অর্জন হয়, বিভিন্ন উপকরণগুলোকে সঠিক ব্যবহার করা যায়, তাদেরকে এক্সপার্ট বানানো যায়, তাদেরকে সহজে নিয়ন্ত্রণ করা যায়, তাদেরকে তাদের গুণের বিকাশ করার সুযোগ দেওয়া যায়। ওই বিকশিত গুণগুলোর দ্বারা সে একজন লিডার হতে পারে। ফাইনালি খুব ভালো স্মুথলি ডিসিপ্লিনটা অর্গানাইজেশনের, সংগঠনের ডিসিপ্লিনটা চালাতে পারে। তাহলে আমরা গুরুত্বটাও বুঝলাম। আমাদের এখন বুঝতে হবে এত গুরুত্বপূর্ণ সংগঠিতকরণ কাজটিতে কিছু গাইডলাইন আছে। গাইডলাইনগুলো আমাকে বলে দেয় কি আমার করতে হবে, কিভাবে করতে হবে। ওইভাবে যদি না করি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই গাইডলাইনগুলো হলো আমার মৌলিক নীতিমালা। একটা সংগঠিতকরণ কাজ কর্মীর, এই সংগঠিতকরণ কর্মী এই গুরুত্বপূর্ণ কাজ করার পেছনে যে নীতিগুলো তিনি
মানেন, নীতিগুলোকে একটু বোঝার চেষ্টা করি। চলো নীতিগুলো, 1 নম্বর নীতি দেখো, খেয়াল করো। যে নীতিগুলো তোমরা ব্যবস্থাপনার দ্বিতীয় টপিকসে পড়েছো, হেনরি ফেউলের নীতি, ম্যাক্সিমাম নীতি এখানে প্রায় সবগুলোই হেনরি ফেউলের মৌলিক নীতি সংগঠিতকরণের জন্য খুব হেল্পফুল, টু প্রপার গাইড। তোমরা এগুলো জানো, আমি এখানে বেশি সময় নিব না। আমি ধরে নিয়েছি তোমরা দ্বিতীয় অধ্যায়ের হেনরি ফেউলের নীতিগুলো একদম তাবিজের মতো বানিয়ে ফেলবা, একেবারে কড়কড়া মুখস্থ করে ফেলবা বুঝে। কারণ প্রত্যেকটা নীতি আমাদের গোটা ব্যবস্থাপনার মধ্যে প্রতিফলিত হয়, শুধু সংগঠিতকরণে না, এটু যে প্রত্যেকটা টপিক। চলো দেখি 1 নম্বর নীতি কি? লক্ষ্যের নীতি। লক্ষ্য কি আমরা জানি, পরিকল্পনার অভিপ্রেত ফল, যাকে ঘিরে পরিকল্পনা আবর্তিত হয়, ওই নীতিটা এখানে সংগঠিতকরণে মানতে হয়। দিস ইজ দ্য গাইডলাইন, প্রিন্সিপালস টু ফলো এ অর্গানাইজার। যিনি অর্গানাইজিং কাজটি করবেন, তিনি ফলো করেন, তিনি মানেন, মেনে চলেন। কোন নীতিটা? মানে লক্ষ্যের নীতি। লক্ষ্য কি? লক্ষ্য হলো তোমার কর্মফলের দিকে ঘুরে আসা, অভিপ্রেত ফল। তাহলে দ্বিতীয় নীতিটা কি? দক্ষতার নীতি। খেয়াল করো, দক্ষতার নীতি। কাজ করতে করতে একটা কর্মী অবভিয়াসলি দক্ষ হয়ে যায়। দক্ষ হলে কি হয়? কাজের মান ভালো হয়। কাজের মান ভালো হওয়া প্রত্যেকটা ব্যবস্থাপকের কাম্য। কর্মী কাজ করবে অথচ অকাজ হবে, ভুল কাজ হবে, এটা ব্যবস্থাপক কখনো মেনে নেয় না। তাইলে ওই কর্মীকে দক্ষ বানানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হোক, ভালো বাছাই করে নেওয়া হোক, যা দরকার সব করে। তৃতীয় নীতিটার নাম আদেশের ঐক্য নীতি। যেহেতু অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো কাজ থাকে, অনেকগুলো আদেশ থাকে, এই অনেকগুলোকে শৃঙ্খলিত উপায়ে নিয়ে আসার নাম আদেশের ঐক্য নীতি। খুব স্বাভাবিক সাধারণ কথা যে ঊর্ধ্বতনের আদেশ অধস্তন মেনে চলে, তাই তো? তাই বলে ঊর্ধ্বতন অধস্তনকে শুধু আদেশই দিয়ে যাবে এমনটা কিন্তু ভাবলে কিছুটা ভুল হবে। ঊর্ধ্বতন অবশ্যই আদেশ দিবে, কিন্তু যিনি আদেশ পালন করবেন তার ওই আদেশ পালনের জায়গাটুকুতে আদেশদাতার চিন্তা করতে হবে। চিন্তা করে এমনভাবে আদেশগুলো দিতে হবে যেন আদেশ পালনকারী নিরবিচ্ছিন্নভাবে আদেশগুলো পালন করতে পারে। নতুবা আদেশ দিয়ে যদি শেষ হয়ে যায়, মৌলিক যে লক্ষ্য, যে আদেশ পূরণ, আদেশ পালন, এটা কিন্তু হবে না। হবে ওই অর্গানাইজার যদি আদেশগুলোকে অর্গানাইজ ওয়েতে ওই আদেশের ঐক্য নীতি ফলো করে দেয়। আমি আশা করি তোমরা নীতিমালায় আদেশের ঐক্য নীতি পড়েছো, এটা অনেক জায়গায় আসে। তারপরে দেখো চতুর্থটা বিশেষায়নের নীতি। বিশেষায়নের নীতি বলতে কাজ করতে করতে যখন একজন মানুষ পূর্ণ অভিজ্ঞতা লাভ করে, ওই ব্যক্তির কাজটি হলো বিশেষায়ন। তাকে স্পেশালিস্ট হিসেবে মূল্যায়ন করতে হবে। তাকে যেন সাধারণ না, তিনি ব্যতিক্রম, ওই ব্যাপারটি, ওই কাজটি ব্যতিক্রম। এটা যেমন ধরো একজন 10 জন ব্যক্তি নিরাপত্তার কাজ করে, একজন ব্যক্তি প্রমাণ করেছে নিরাপত্তা, কর্ম, ধর্ম, যা যা দরকার সব, 9 জনের মধ্যে একজন ব্যতিক্রম। তাহলে তাকে কি বলা যাবে? নিরাপত্তামূলক কাজের বিশেষজ্ঞ ব্যক্তি। ওই 9 জন এমন বিশেষ জ্ঞানের অধিকারী হন নাই, একই কাজ করেন ওনারা, কিন্তু বিশেষ ভাবে জ্ঞানী হয়ে গেছেন কোনো একজন। এই নীতিটা ফলো করতে হবে। অনেকগুলো কর্মীর মধ্যে থেকে কোনো একজনকে বিশেষায়নে বা কোনো একটি কাজকে বিশেষ গুরুত্ব দিতে হয়। এটা অর্গানাইজিং এর বেলায় অর্গানাইজ করে নিজের কাজকে, লক্ষ্যকে পূরণ করার জন্য উনি করে থাকেন। দেন সারা
সুস্পষ্ট একটা নীতি, সুস্পষ্টতা, সরলতার বিকল্প নাই। সহজ সরল জিনিস সমাজ দিতে হয় বেশি জটিলতার চেয়ে। তবে এখানে যুক্ত হয়েছে স্পষ্টতা, সুস্পষ্টতা। তুমি একজন আদের দাদা, তুমি কোনো কর্মীর কাছ থেকে কাজ পেতে চাও, তোমার মধ্যে যদি জটিলতা থাকে আদের দানে কিংবা যে কোনো কারণে, তুমি কিন্তু ওইভাবে রিটার্নটা পাবে না। স্পষ্ট ভাষায় স্পষ্টভাবে যখন একে অন্যের সাথে যুক্ত হয় সহজভাবে, তাহলে কি হয়? লক্ষ্য পূরণে, সামগ্রিক লক্ষ্য পূরণ সহজ হয়। এই নীতিটা ফলো করতে হবে। যে নির্দিষ্ট দায়িত্বকে নির্দিষ্ট করব। আমার দায়িত্ব কি যদি আমি জানি, ওই যে দায়িত্ব কর্তৃত্ব সংজ্ঞায়িত করণের পরে অর্পণের বেলায় যদি আমি জানি আমার দায়িত্ব এতটুকুই, 10টার মধ্যে 6টা আমার দায়িত্ব আর 4টা আমার দায়িত্ব না, তাহলে আমার কাজ করতে, আমাকে অন্য নিয়ন্ত্রণ করতে, সব কিছুতে আমাকে কি হবে? সুবিধা হবে। তাহলে কি পেলাম? দায়িত্ব পালন করবো বটে, দায়িত্ব পাওয়া যাবে বটে, সুনির্দিষ্ট হতে হবে। টু মেক শিওর। দেন কাম্য পরিসর নির্ণয় নীতি। খেয়াল করো, কাম্য পরিসর নির্ণয়। কাম্য পরিসরটা দেখি কি? এই নীতিটা যে ফলো করবে, এই নীতিটা হলো একজন ঊর্ধ্বতনের আন্ডারে যতজন কর্মী কাজ করে, ওই ততজন কর্মী কি সংখ্যাটা ঠিক নাকি সংখ্যাটা পরিবর্তন করতে হবে, ওইটা নির্ণয় করার নাম কাম্য পরিসর নির্ণয়। ধরো আমি 10 জন কর্মীকে চালাই, তাহলে আমার অধীনে কয়জন? 10 জন। কিন্তু আমি 5 জনের খবর রাখি, 5 জনের খবর রাখি না, পারি না। 9টা থেকে 5টা ডিউটি, 8টা বেজে গেলেও দেখা যায় 5 জন কি করছে আমি খবরই রাখতে পারি না, 8টা বেজে গেছে কিন্তু। তাহলে আমার 10 জন পরিচালনার মধ্যে ওই 5 জনের কাজের খবর না থাকলে কি হবে তো বুঝতেই পারছো। আবার ধরো আমি 10 জনের খবর রাখার যোগ্যতা রাখি, 9টা থেকে 5টার মধ্যে আমাকে দিয়েছে মাত্র 5 জন। 9টা থেকে 5টা ডিউটি আমি কাজ করি, আমার বেলা 2টার মধ্যে কাজ শেষ, 5 জনের লুক আফটার করা শেষ। তাহলে 3টা 4টা 5টা 3 ঘন্টা আমি আইডেল সময় নষ্ট করি। তাহলে এটাও তো মানাচ্ছে না। ঠিক এই চিন্তাটি কাম্য পরিসর করে দেয়, বলে দেয় যে পূর্বতন ঊর্ধ্বতনের জন্য কতজন অধস্তন কর্মী দরকার ছিল, বর্তমান কর্মীর কতজন অধস্তন দরকার, এটি নির্ণয় করা সংগঠিতকরণের একটি নীতি মানতে হয়। দেন জোড়াময় শিকল নীতি। জোড়াময় শিকল নীতি হলো ঊর্ধ্বতন ও অধস্তনের মধ্যে সম্পর্কের একটি কানেকশন সূত্র। একটা মই বা সিঁড়ি যদি থাকে, উপরের ঊর্ধ্বতন নিচে নামতে পারবে, নিচের অধস্তন সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবে। তাহলে সিঁড়িটির চিত্র যদি হয় এরকম, এই অবস্থান ভেদে নামতেও পারবে, অবস্থান ভেদে উঠতেও পারবে। এই সম্পর্ক চিত্রটি লক্ষ্য অর্জনের জন্য, ব্যবস্থাপনার জন্য, সংগঠিতকরণের জন্য দরকার। ঠিক তেমনি এটাকে বোঝার জন্য তোমাদের কি লাগবে? কর্মপত্র আছে বইয়ে, কর্মপত্রগুলো অনুসরণ করতে হবে। আগামী দিন আমি কিছু তোমাদের প্রশ্ন করব, তোমরা যদি ধরে নিবা যে প্রশ্নগুলো পারো, তাহলে আমি ধরে নেব তোমাদের নীতিমালাগুলো অনুধাবন হয়েছে। এবার আসো অর্গানাইজেশন স্ট্রাকচারটা কি, এটা আমরা স্ট্রাকচারে গিয়ে ভালো করে শিখবো। বর্তমানে শুধু একটা মেইন কথা বলে দিচ্ছি, টু আন্ডারস্ট্যান্ড প্লিজ লিসেন টু মি। পারস্পরিক সম্পর্কের কাঠামো চিত্র, খেয়াল করো, কাঠামো চিত্র পারস্পরিক সম্পর্কে। আর ওই চিত্রে কি উপস্থাপিত হয়? উপস্থাপিত হয় স্তর, কে কোথায় আছে, উপস্থাপিত হয় বিভিন্ন বিভাগ বিভাগের ক্ষমতা প্রবাহ, ওটার নাম হলো সংগঠন চার্ট। চিত্রকে তুলে ধরার জন্য যে ছবি বা নকশা বা ডিজাইন, ওইটার নাম হলো চার্ট। আর ওই চার্টটা হয় নানাভাবে। আমাদের নেক্সট ক্লাস নানা ধরনের অর্গানাইজেশন স্ট্রাকচার,
তো ওই অর্গানাইজেশন স্ট্রাকচারে কারা থাকে? বিভিন্ন কর্মী। একটা উৎপাদনশীল কারখানায়, একটা শিক্ষা প্রতিষ্ঠান অনেক কর্মী থাকে। যদি কোন একটা প্রতিষ্ঠানে 100 জন কর্মী আছে, 100 জন কর্মীর কাঠামো চিত্র যে উপায়ে তুলে ধরা হয় তার নাম কাঠামো চার্ট। আর ওই চার্টগুলো অনেক রকম, অনেক অনেক আছে। আমরা একটা করে সবগুলো শিখবো। তাহলে চলো, আমি আজকে শিখন ফলটা কি জানলাম, আজকের লেকচার থেকে আমরা কি পেলাম? আমরা জানলাম সংগঠিতকরণের ধারণা, ক্লিয়ারলি ধারণাকে জেনেছি বাই উদাহরণ। তারপরে জেনেছি গুরুত্ব। তোমরা এক বাক্যে স্বীকার করো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরুত্বের পয়েন্ট অফ ভিউ আমরা জেনেছি। থার্ডলি আমরা জেনেছি সংগঠনের কিছু মৌলিক নীতিমালা। সংগঠনের না ঠিক সংগঠিতকরণে ওই অর্গানাইজিং কাজের মৌলিক নীতিমালা। আরো একটা জিনিস জেনেছি স্ট্রাকচার, কাঠামো কি? কাঠামো হলো সংগঠন, কাঠামো হলো সংগঠনের ছবি বা চিত্র। ওই 100 জন বা 110 জনের ছবি সংগঠন কাঠামো। নেক্সট ক্লাসে আমরা কাঠামোর বিশ্লেষণে গিয়ে অনেকগুলো উদাহরণ দিব, অনেক কিছু জানতে পারবো। তাহলে তোমাদেরকে আমি একটা বিষয়ে অনুরোধ করব, এই অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি কাছে পাচ্ছি না। আমি ধরে নিই তোমরা আমার কথা শুনেছো, হয়তো নাও বুঝতে পারো। প্লিজ ইউ রিড ইউর বুক, প্লিজ ইউ রিড ইউর বুক। তুমি যদি তোমার বইটাকে ভালো মতো পড়ো, উইথ আন্ডারলাইন এবং কর্মপত্রগুলো অনুসরণ করো, আমি শিওর আগামী ক্লাসে যখন বিন্যস্ত নকশা চিত্র সমূহ দিব, তোমরা ইজিলি চিত্রগুলোকে বুঝতে পারবে। প্রত্যেকটা চিত্র তোমার হায়ার এডুকেশনের কাজে লাগবে, বর্তমানে তো লাগবেই। এসেনশিয়াল টু আন্ডারস্ট্যান্ড এই বিন্যস্ত চিত্রসমূহ, যার ফলশ্রুতিতে আমি এতক্ষণ তোমাদেরকে বুঝিয়েছি। দ্যাটস অল। ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।